মেয়েটা কোনো সাধারণ মানুষ নয়। কিছুদিন আগেই সে একটা কাকের ডিম থেকে জন্ম নিয়েছে আর ধীরে ধীরে এই মানুষের আকৃতি ধারণ করতে শুরু করেছে। যার আসল ভুক্তভোগী হয়ে পড়ে এই মেয়েটা। এই মানুষের মতো দেখতে মেয়েটা এই মেয়েটার বডিগার্ডের মতো হয়ে যায়। আর যে বা যারা ওই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করে তাকে সে আর শান্তিতে বাঁচতে দেয় না। কিন্তু কোথা থেকে এলো এই প্রাণীটা, আর কেনই বা সে এরকম করছে? এর সবকিছু জানতে হলে আপনাকে দেখতে হবে আমাদের আজকের ভিডিওটা। এই সিনেমাটার নাম হ্যাচিং। তাহলে চলুন বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুটা হয় একটা পরিবার থেকে, যে পরিবারে মোট 4 জন সদস্য, বাবা মা আর তাদের 2 সন্তান। তাদের বড় মেয়ের নাম তিনিয়া। তাদের বাবা বিভিন্ন বিল্ডিং এবং ঘরের ছোটখাটো মিনিয়েচার ডিজাইন তৈরির কাজ করে, আর মা মোবাইল ফোনটা দিয়ে সোশ্যাল মিডিয়ার জন্য ডেইলি ব্লগিং করে। আর প্রতিদিনের মতো আজকের দিনও তাদের স্বাভাবিকভাবেই যাচ্ছিল। ঠিক তখনই কোথা থেকে যেন তাদের ঘরে একটা কাক ঢুকে পড়ে, আর বের হওয়ার রাস্তা না পেয়ে সে এদিক ওদিক ডানা ঝাপটাতে শুরু করে। এর কারণে অনেক জিনিসপত্রই ঘরের ভাঙতে শুরু করে। এটা দেখে তিনিয়ার মা খুবই রাগ হয়ে যায়। তারা সবাই মিলে ওটাকে ধরার চেষ্টা করে, কিন্তু কেউই সেটাকে ধরতে পারে না। কিন্তু একটা সময় তিনি একটা কাপড় দিয়ে কাকটাকে ধরে ফেলে। তখনই সাথে সাথে তার মা সেটাকে নিজের হাতে নিয়ে নেয়। আর যেহেতু কাকটার তার অনেক মূল্যবান সম্পদ নষ্ট করেছে, তাই রাগ হয়ে সে সেটার ঘাড় ভেঙে ফেলে। আর এটাকে তিনিয়ার কাছে দিয়ে বলে এটাকে যেন সে ফেলে দিয়ে আসে। তিনিও তার মায়ের কথা মতো সেটাই করে। কিন্তু তখনই দেখা যায় কাকটা এখনো অল্প নড়াচড়া করছে, অর্থাৎ এটা এখনো জীবিত আছে। তার ঠিক পরদিন তিনিয়ার পাশের বাড়িতে নতুন একটা ফ্যামিলি এসে ওঠে। সেখানে রীতা নামের একটা মেয়ের সাথে তিনিয়ার দেখা হয়। ওই মেয়েটার কাছে একটা পোষা কুকুরও ছিল। তিনিয়া সেই মেয়েটার সাথে বন্ধুত্ব করে, আর কুকুরটাকে আদর করতে যখন সে হাত বাড়ায় তখনই কুকুরটা তার হাতে কামড়ে দিতে ধরে। এটা দেখে রীতা খুবই অবাক হয়ে যায়, কারণ এই কুকুরটা কখনো কারোর সাথে এমন করে না। কিন্তু ভাগ্য ভালো ছিল যে তিনিয়ার হাতে কোনো ব্যথা লাগেনি। সেদিন রাতের বেলা তিনিয়ার মা আজকে ব্লগিং এর ভিডিও এডিট করছিল। তখন সেখানকার তিনিয়া এসে দেখতে থাকে, আর তাদের কথাবার্তায় জানা যায় যে তিনিয়া নাকি সামনের মাসে জিমন্যাস্টিকের একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, আর সেটার জন্য তার মা তাকে আরো ডেডিকেটেড হতে বলে। তাই তিনিয়া তাকে কিছু না বলে ওখান থেকে চলে যায়। কিন্তু আজকে সকালে তার মা ওই কাকটার সাথে যেটা করলো সেটা তিনিয়া ভেতর থেকে মানতে পারছে না। তাই এক সময় সে ওই কাকটার খোঁজ নেওয়ার জন্য বিছানা থেকে উঠে ওই ডাস্টবিনের কাছে যায়, যেখানে আজকে সকালবেলা কাকটাকে সে ফেলে এসেছিল। কিন্তু আশ্চর্যজনক ঘটনা, এখানে সেটা আর ডাস্টবিনে নেই। ঠিক তখনই তাদের পাশের জঙ্গল থেকে খুব জোরে ওই কাকের আওয়াজ আসতে শুরু করে। তিনি তেমন কিছু না ভেবেই রাতের বেলা সেই আওয়াজটা কোথা থেকে আসছে সেটা দেখতে যায়। সে কেমন যেন ওই শব্দের সাথে বশীভূত হয়ে গেছে, আর কখন এভাবে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে পৌঁছে গিয়েছে সেটা সে নিজেও বুঝতে পারে না। আর এভাবেই একটা সময় সে গাছের নিচে কাকটাকে খুঁজে পায়। কিন্তু অবস্থা আসলে এরকম হয়েছে যে এই কাকটাকে তার পক্ষে বাঁচানো আর সম্ভব না। তাই যদি সেটাকে এভাবে ফেলে রেখে চলে যায় তাহলে মরার আগ পর্যন্ত তাকে অসহ্য যন্ত্রণা ভুগতে হবে। সবকিছু চিন্তা করে যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য সে একটা পাথর দিয়ে আঘাত করে এটাকে মেরে ফেলে। কিন্তু ঠিক তখনই চোখ পড়ে গিয়ে পাশের একটা ছোট্ট পাখির বাসাতে। আসলে এই বাসাটা এই কাকেরই ছিল, আর সেই বাসায় একটা ছোট্ট ডিম ছিল। আর খুব সম্ভবত এই ডিমের কারণেই আহত হওয়া সত্ত্বেও এই কাকটা এই পর্যন্ত এসেছে। তাই তিনিয়া কাকটার জন্য কিছু করতে না পারলেও ডিমটাকে নিজের সাথে করে নিয়ে আসে, আর খুব যত্ন করে সে টেডি বিয়ারের নিচে রেখে দেয়। পরদিন তিনিয়া তার জিমন্যাস্টিক প্র্যাকটিসে চলে যায়। তবে এটা নিয়ে অনেকদিন ধরেই চেষ্টা করে আসছে, কিন্তু আশানুরূপ ফলাফল সে দেখতে পারেনি। মূলত এই জিমন্যাস্টিক অথবা স্পোর্টস রিলেটেড বিষয়গুলো তিনি তেমন পছন্দ করে না, বরং এখানে জিমন্যাস্টিকের প্র্যাকটিস করতে এসেছে শুধুমাত্র তার মায়ের কারণে, কারণ সে তার মায়ের কথা অমান্য করে না। কোনো এককালে তিনি আর মা স্পোর্টসে খুবই ভালো ছিল, কিন্তু পরবর্তীতে গুরুতর আঘাত পাওয়ার কারণে তিনি প্র্যাকটিস ছেড়ে দিয়েছিলেন। আর পরবর্তীতে প্রতিজ্ঞা নিয়েছিলেন নিজে না পারলেও তার মেয়েকে এসে অবশ্যই শেখাবে। আর এই কারণেই আজ তিনিয়াকে এসব করতে হচ্ছে। যেহেতু তিনিয়া মন থেকে চায় না, তাই এসব কাজে সে কখনো ভালো করতে পারে না। ভাবতে ভাবতেই সে তার প্র্যাকটিস শেষ করে যখন বাড়িতে ফিরে আসে তখন সে তার মাকে এক অপরিচিত লোকের সাথে খুব ঘনিষ্ঠ অবস্থায় খুঁজে পায়। অবশ্য তিনিয়ার মা তিনিয়াকে দেখে আবার এই লোকটার সাথে তার অপরিচিত হওয়ার নাটক করতে শুরু করে। কিন্তু এই ঘটনায় তিনিয়া ভালোভাবে বুঝে গিয়েছে যে তার মায়ের সাথে লোকটার কোনো অন্যরকম সম্পর্ক আছে। সেদিন রাতে তিনিয়া নিজের ঘরে বসে এগুলো নিয়ে ভাবছিল। ঠিক তখনই সেখানে তার মা চলে আসে আর তাকে বোঝায়, আমি জানি তুমি আমাদেরকে একটু আনকমফোর্টেবল অবস্থায় দেখেছো, কিন্তু এটা তেমন কোনো বিষয় না। এটা কেমন ভাবে দেখার প্রয়োজন নেই, আর এটা যেন তোমার আর আমার মধ্যেই থাকে। তোমার বাবা যেন এটা জানতে না পারে। আর এটা বুঝিয়ে সে তাকে উপহার হিসেবে একটা ড্রেস দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তিনিও যেন বিষয়গুলোকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। তখন সে তার টেডির নিচ থেকে গতকালের ডিমটাকে উঠিয়ে হাতে নেয়
আর ওটাকে যখন নিজের কানের কাছে নিয়ে আসে আর তখন সেটার ভেতর থেকে হার্টবিটের আওয়াজ আসতে শুরু করে, এটাতে তিনিয়া কিছুটা অবাক হয়ে যায়। এর পরদিন তিনিয়ার মা সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়, কারণ সে কিছুদিনের জন্য বিজনেস ট্রিপে শহরের বাইরে যাবে। কিন্তু তিনিয়া ভালো মতোই জানে যে আসলে এটা কোনো বিজনেস ট্রিপ না, তার মা আসলে ওই লোকটার সাথেই কিছুটা আলাদা সময় কাটাতে যাচ্ছে। এটা তিনিয়ার মনে খুব ভালো একটা ক্ষত তৈরি করে। সেই দিন এই বিষয়টা তার বাবাকে সে বলতেই যাচ্ছিল, কিন্তু তার মায়ের কথা সে মনে পড়ে যায়। সে চায় না ঘরের ভেতর ঝগড়া হোক, এই কারণে সে তার বাবাকে আর কিছু বলে না, বরং সে সোজা নিজের ঘরে তার কোরিয়ানা ডিমটাকে দেখতে যায়। আর আশ্চর্যজনক ভাবে সেই ডিমটা আকারে বেড়ে আগের তুলনায় প্রায় 7-8 গুণ বড় হয়ে গেছে। এমনকি সেই ডিমের ভেতর থেকে হৃদস্পন্দনের আওয়াজটাও এবার সে হাতে ধরেই বুঝতে পারছে। তার কাছে একটু অদ্ভুত মনে হয়, এত বড় তো হওয়ার কথা না, তাই এখন সেটাকে আর বালিশের নিচে সে রাখতে পারবে না। তিনি বুদ্ধি করে টেডি বিয়ারের মধ্যেই সে একটা জায়গা তৈরি করে আর ডিমটাকে ওটার ভেতরেই রেখে দেয়। এভাবে আরো কিছুদিন কেটে যায়। এতদিনে তার মাও বাড়িতে ফিরে এসেছে, আর আজকে তিনি নিজে তিনিয়ার প্র্যাকটিস দেখতে তার ইনস্টিটিউটে যায়। আর সেখানে তিনিয়া প্রতিদিনের তুলনায় আজকে বেশ ভালোই পারফর্ম করে। তার কোচ তাকে জানায় যে প্রতিযোগিতায় একটা মাত্র জায়গা খালি আছে, তুমি ভালো করলে জায়গাটা তুমি পেয়ে যেতে পারো। কিন্তু তখনই সেখানে রিতা নামের সেই প্রতিবেশী মেয়েটা চলে আসে, আর ওখানে রিতা তাদের সকলের সামনে অনেক ভালো পারফর্ম করে, এমনকি তিনিয়ার থেকেও সে অনেক ভালো করেছে। তার কারণে হয়তোবা এখন সেই জায়গাটা রিতা পেয়ে যাবে, যেটা আবার তিনিয়ার মা কোনোভাবেই মেনে নিতে পারে না। সেখানে সবার প্র্যাকটিস শেষ হয়ে যায়, কিন্তু তিনিয়ার মা তাকে ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করায় যতক্ষণ পর্যন্ত না সে পারফেক্ট ভাবে সবগুলো করতে পারে। এতে করে তিনিয়ার হাতে পায়ে একদম ফোসকা পড়ে যায়, কিন্তু তবুও তার মা ওই দিকে খেয়াল করে না, বরং সে জেদ নিয়ে বসে থাকে। আর এটাই তিনিয়ার কাছে অনেক বেশি কষ্ট লাগে। সেদিন রাতের বেলায় তিনিয়া তার ঘরের দরজা লাগিয়ে ওই ডিমটার দিকেই তাকিয়ে থাকে, যেটা এই কয়েকদিনে আরো অনেক গুণ বড় হয়ে গেছে। সে ওই ডিমের উপর তার ফোসকা পড়া হাত রেখে এই ঘটনার জন্য অনেক কষ্ট পেতে শুরু করে। সে কেমন যেন ধীরে ধীরে এই ডিমের সাথে ইমোশনালি কানেক্ট হতে শুরু করেছে, যেখানে এই ডিমের ভেতরে থাকা প্রাণীটাও তার কথায় সায় দেয়। এমনকি সেদিন আবারও তিনিয়ার মা তাকে ডেকে নিজের ঘরে নিয়ে যায়, আর ওখানে সে এমন একটা কথা বলে যেটা ওই বাচ্চা মেয়েটার জন্য খুবই ডিস্টার্বিং ছিল। সে বলে, ওই লোকটার সাথে যাকে তুমি দেখেছিলে তার নাম টেরর। আমার মনে হয় আমি তাকে পছন্দ করতে শুরু করেছি, আর তুমি যেহেতু সবকিছু জানো তাই তোমার সাথে শেয়ার করলাম। আমি যখন বাসায় থাকবো না তখন যদি তোমার বাবা কিছু জিজ্ঞাসা করে তাহলে তাকে বোঝানোর দায়িত্ব তোমার। আর এই সকল কথা শুনে তিনি চুপ করে চলে যায়, কিন্তু নিজের ঘরে গিয়ে ডিমটাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। মা হিসেবে হয়তোবা সে খুব খারাপ একটা মানুষকেই পেয়েছে, এমনটা ভেবে তার মনে অনেক কষ্ট লাগতে শুরু করে। ডিমটাকে ঝরিয়ে যখন কাঁদছিল তখন তার চোখের পানি ডিমের খোলসের উপরে গিয়ে পড়ে, আর তখনই ডিমটা চোখের পানিটাকে অ্যাবজর্ভ করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ডিমের মধ্যে থাকা প্রাণীর হৃদস্পন্দন আরো বেড়ে যায়, আর একটা সময় এটা ডিমের খোলস ভাঙতে শুরু করে, অর্থাৎ এবার ডিম থেকে বের হওয়ার সময় হয়ে গেছে। এটা দেখে তিনি একটু ভয় পেয়ে যায়। সে নিজের আলমারির দরজার পেছনে লুকিয়ে পড়ে। ভেতর থেকে সে দেখে ডিমের ভেতর থেকে খুবই অদ্ভুত একটা প্রাণী বের হয়ে আসলো। প্রাণীটাকে দেখতে খুবই বীভৎস লাগছে, আর হঠাৎ সেটা যখন তার সামনে চলে আসে তখন তিনি চিৎকার করে ওঠে। তার কারণে তখনই আওয়াজ পেয়ে তার বাবা সেখানে চলে আসে আর দরজা নক করতে থাকে। ফলে অদ্ভুত ক্রিয়েচারটা তার ঘরের জানালা ভেঙে বাইরে পালিয়ে যায়। আর তারপর তিনি দরজা খুলে দিলে তার বাবাকে বলে বিশাল বড় একটা পাখি ঘরে এসেছিল, আর সেটাই তার জানালা ভেঙেছে। তারপর সকালে যখন তিনি বাবা জানালার ভাঙা অংশগুলো পরিষ্কার করতে যাচ্ছিল, এটা সে কিছুতেই মেনে নিতে পারে না। এটা আবার কেমন পাখি যে জানালাটা ভেঙে ফেললো, তার মনে একটু খটকা থেকে যায়। তারপর সারা দিন পার হয়ে যায়। তিনি তার ঘরে শুয়েছিল। সকালে বাবা আর মেয়ে মিলে জানালায় সাময়িকভাবে কিছু কাগজের বোর্ড লাগিয়েছিল, আর ঠিক তখনই তিনি তার ভাঙা জানালার ওপাশ দিয়ে অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায়। ওখানে কি রয়েছে চেক করার জন্য যখন সে সামনে যায় তখনই সেই অদ্ভুত ক্রিয়েচারটা আবার তার সামনে চলে আসে। এইবার তিনি কিছুটা স্বাভাবিক থাকার চেষ্টা করে। সে দেখে গতকাল রাতের ঘটনায় এই অদ্ভুত ক্রিয়েচারটার হাতে এক টুকরো কাঁচ বিঁধে আছে, তাই সাহস করে সে ওখান থেকে ওটাকে বের করে দেয়, আর খেয়াল করে যে এটা একদম তার নকল করার চেষ্টা করছে। তার মধ্যে কোনো রকম আক্রমণাত্মক ভাব নেই, বরং সে একটা বাচ্চার মতো আচরণ করছে। এবার তিনি নিজেও বুঝে যায় যে প্রাণীটা আসলে তাকে নিজের মা মনে করছে, আর যেহেতু তার শরীর থেকে বাজে গন্ধ আসছে তাই সবার প্রথমে তিনি তাকে ওয়াশরুমে নিয়ে যায় আর ভালো মতো সাবান দিয়ে গোসল করায়। ঠিক তখনই ওখানে বাইরে তার ছোট ভাই এসে দরজা ধাক্কাতে থাকে। তিনি তাকে বলে দেয় যে তার একটু সময় লাগবে তাকে পরে আসার জন্য। আসলে এই প্রাণীটা একদমই বাচ্চাদের মতো আচরণ করছে। এই বিষয়টা তিনি খুব এনজয় করতে শুরু করে। সেদিন রাতে তিনি অদ্ভুত প্রাণীটা একটা নাম দেয়, এটা হলো এলি। তিনি বিছানার উপরে ঘুমায় আর এলি ঘুমায় খাটের নিচে। সেদিন রাতে তিনি এলিকে ঘুম পাড়ানোর জন্য একটা গানও গেয়ে শোনায়। আসলে এই যাবৎকাল পর্যন্ত নিজের মা কখনোই তাকে বোঝার চেষ্টা করেনি, সবসময় তার উপর সবকিছু চাপিয়ে দিয়েছে।
আর সে যতটুকু হাসি খুশি থাকে এটা শুধুমাত্র তার বাবাকে দেখানোর জন্যই, যার কারণে তিনি অনেক আগে থেকেই তার মনে অনেক কষ্ট চেপে রেখেছে। তাই যেহেতু এলিকে সে নিজের সন্তানের মতোই দেখছে, তাই তাকে সে ততটাই আদর করে রাখার চেষ্টা করে যতটা তার মা তাকে অবহেলা করেছে। সেদিন রাতে তিনিয়া যখন ঘুমিয়ে পড়ে তখন তার পাশের বাড়ির কুকুরটা রাতের বেলা ঘেউ ঘেউ করতে শুরু করে, যার কারণে তিনি আর ঘুমের সমস্যা হয়। এর আগেও এই কুকুরের সাথে তিনি আর ভালো অভিজ্ঞতা ছিল না, যেখানে এবার বিশাল রহস্যের খোলাসা হয়। এই অদ্ভুত প্রাণীটার সাথে তিনি আর বেশ একটা গভীর সংযোগ রয়েছে, যার কারণে তিনি আর ঘুমের মধ্যেই স্বপ্নের মতো করে দেখতে পায় যে এলি তার ঘর থেকে বের হয়ে সোজা ওই কুকুরটার কাছে চলে গেছে। আর যখন তার ঘুম ভাঙে সে নিজের মুখের সামনে এলিকে দেখে, আর এটা এখনো বাচ্চার মতোই করছে। কিন্তু যখনই তিনিয়া তার পাশে তাকায় তখনই সে দেখে ওখানে সেই কুকুরটার মাথা ছাড়া লাশটা পড়ে আছে। এটা দেখে তিনিয়া সাথে সাথেই বমি করে দেয়। আর এখানেই জানা যায় এই প্রাণীটার খাবার সম্পর্কে। একটা মা পাখি যেমন বাচ্চাকে নিজের মুখ থেকে খাওয়ায়, ঠিক তেমনি জিনগতভাবে এই প্রাণীটার মধ্যেও ঠিক পাখির স্বভাবটাই রয়েছে, যার কারণে তিনিয়া বমি করার সাথে সাথে এলি এসে সেই বমিটা খেতে শুরু করে। এটা দেখে তিনি অনেক অবাক হয়ে যায়। তবে আজকের এই ঘটনায় তার বিছানাটা একদম নষ্ট হয়ে গেছে। পরদিন সকালে খুব ভোরবেলা ঘুম থেকে উঠে তিনিয়া সবার প্রথমে সেই কুকুরের ডেড বডিটাকে মাটিতে পুঁতে ফেলে। যে বিষয়টা আবার জানালা দিয়ে তার ছোট ভাই দেখছিল, কিন্তু সে ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারে না। তাই এবার বড় কোনো সমস্যা হয় না, কিন্তু সে এটা বুঝে গেছে যে ঝামেলা কিছু না কিছু একটা হয়েছে। তাই সেদিন তিনিয়ার ছোট ভাই তার বাবাকে তিনিয়ার ঘরে নিয়ে আসে, কারণ ইদানিং নাকি তার আচার ব্যবহার তেমন একটা স্বাভাবিক না। আর গত রাতে নাকি তাকে টয়লেটে যেতে দেয়নি। তার বাবা ভেতরে এসে দেখে তিনিয়া তার খাটের নিচে শুয়ে আছে। আসলে গতকাল তার বিছানা নষ্ট হওয়ার কারণে এলিকে নিচে নিয়ে ঘুমানোর চেষ্টা সে করেছিল। সে খুবই শক্ত করে এলির মুখটা চেপে ধরে রেখেছে যেন তার বাবা কিছুই বুঝতে না পারে। ঠিক তখনই তার বাবা বিছানার ওপরে কিছুটা রক্ত দেখতে পায়, আর সে মনে করে হয়তোবা তিনিয়ার পিরিয়ড সাইকেল শুরু হয়েছে। তাই তাকে তেমন কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তারপর দিন তিনি একটা সুপার শপে কিছু পাখিদের খাবার কিনতে যায়, আর এখানেই তার দেখা হয় রিতার সাথে। তাই সেদিন তারা দুজনে একসাথেই বাড়ি ফেরার পথে রিতা তার কুকুরটার হারানোর কয়েকটা পোস্টার এদিক ওদিক লাগিয়ে দেয়, কারণ গত 2 দিন ধরে তার কুকুরটাকে খুঁজে পাচ্ছে না। আর তিনিও সবকিছু জেনেও না জানার ভান করে। সেদিন বাড়িতে তিনিয়ার মা তার জন্য আরো একটা গিফট আনে, কিন্তু তার ছোট ভাই ম্যাথিউসের জন্য সে কিছুই আনে না। তাই ম্যাথিউস তার বড় বোনের উপর রেগে যায়, তার মধ্যে কিছুটা হিংসাও জন্মায়, যার কারণে তখনই ওই পুঁতে রাখা কুকুরের ডেড বডিটাকে সে ঘরের ভেতরে নিয়ে আসে, যেটা দেখে প্রত্যেকেই একদম চমকে ওঠে। ম্যাথিউস বলে যে তিনিয়া নাকি এটাকে মেরে বাগানে পুঁতে রেখেছিল, কিন্তু কেউ এটাকে বিশ্বাস করে না। আর এই কারণে একটা সময় ম্যাথিউস আরো রেগে যায়, আর তিনিয়াকে ধাক্কা মেরে সেখান থেকে নিজের রুমে চলে যায়। আর এখানেই হয়ে যায় বড় একটা সমস্যা।